নমস্কার বন্ধুরা, মোহন বেঙ্গলি টেলসে আজ আপনারা শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের রচনা ফাঁদ। শুরু হচ্ছে আজকের গল্প ফাঁদ, রচনা গজেন্দ্র কুমার মিত্র। ভদ্রলোকের নামটা ভালোই ছিল, ব্যোমকেশ চক্রবর্তী। না, তেমন কেউ নন, নাম করার মতো কিছু নয়। পোশাকি নামটাও হারিয়ে গেছে কবে। যে নামে তিনি পাড়ায় আপিসে পরিচিত, মায়ের শ্বশুর বাড়িতেও তার যে নামটা রটে গিয়েছে সে নাম হলো ঠাকোবাবু। মা নবম পুত্রকে জন্ম দিয়ে হাঁপাতে হাঁপাতে বলেছিলেন, থাকো বাবা, রেহাই দাও। সেসব পুরাতনী কাহিনী। ঠাকুরবাবুও চাকরি থেকে রিটায়ার করেছেন। ওর 4টি সন্তান, 3টি ছেলে হবার পর একটি মেয়ে হয়েছিল। সে মেয়ে বিবাহের 6 মাসের মধ্যেই মারা যায়। আর সম্পর্ক নেই। জামাই বিয়ে করেছে আবার, চুকে গেল। ঠাকুরবাবু এখন কি করবেন? এতকালে সক্রিয়তা থেমে থাকলে খুব খারাপ লাগে বই কি। উসখুস করছেন। গ্রামের বাড়িতে গিয়ে কিছুদিন কাটিয়ে আসবেন কিনা ভাবছেন, এমন সময় খবর এলো তাঁর জ্যাঠাইমা মরো। এই জ্যাঠাইমাই এতকাল ওদের সম্পত্তির দেখাশোনা করেছেন। কেসের তদবির, ট্যাক্স দেওয়া এইসব তিনিই দিতেন। ঠাকুরবাবু তাকে বেশি ঘাঁটাতেন না এ ব্যাপারে। ঘাঁটাবার দরকার কি? এখন মৃত্যুশয্যায় শোয়া জ্যাঠাইমা নিজেই ওকে ডেকে পাঠিয়েছেন। দেশের কাজকর্ম, সম্পত্তি এসব বুঝিয়ে দিতে চান। ঠাকুরবাবু শশব্যস্ত এবং বেশ সাগ্রহেই গেলেন। মোটামুটি বুঝিয়েও দিলেন জ্যাঠাইমা, আর ঠিক পরের দিনই মারা গেলেন। শ্রাদ্ধ শান্তি ঠাকুরবাবুই করলেন। ছেলেরা একজন এসেছিল, তারা পুরো অশৌচ পর্যন্ত থাকল না। মেজ ছেলে বললে, মানে আপিসে বিস্তর কাজ। ঠাকুরবাবুর মনে একটা ধিক্কার এলো। আপন মনেই বললেন, গুণধর বেটা সব, এত বড় সংসার টানলুম, এই বাড়িও আমিই করেছি, এখন আর আমার খবরও নিতে চায় না। ধত্তর, সন্তান আর সংসার। একটু বিস্ময়ও জাগে। বড় ছেলেকে MA BL করিয়েছেন, ভেবেছিলেন উকিল হবে, কিন্তু সেদিকে গেল না। এক সদাসহায় বুদ্ধিমান মেয়ের বাপ এসে ছেলেটাকে বড় অফিসার করে দিলেন। সেই সঙ্গে নিজের একটা মেয়েকে ঠাকুরবাবুর পুত্রবধূ। তা তাদের 2টি মেয়ে হয়েছে। তা হোক, ছেলে তো বেশ গুছিয়ে বসেছে। মেজে ছেলেও চাকরি পেয়েছে, ভালোই চাকরি, 2 পয়সা হয় এমন চাকরি। বিয়েও ঠিক হয়েছে। জ্যাঠাইমা মরেই একটু দেরি হলো, তবে মনে হয় 1 বছর অপেক্ষা করবে না। ছোট ছেলেটাই অগা, যাকে বলে তাই। বিয়েটাও পাশ করতে পারল না, এখন হই হল্লা করে বেড়ায়, রাজা উজির মারে। যাই হোক, একটা সংসার চক্র তিনি বেঁধে দিয়েছেন, ভালোই চলবে। উনি আর সেখানে যেতে নারাজ। তাছাড়া দেশের বাড়িটা যে এমন মনোরম তা তিনি আগে বোঝেননি। বাড়িটা ছোট তা নয়, 3খানা ঘর, রান্নাঘর, জলের ব্যবস্থা সব আছে। জ্যাঠাইমা মধ্যে মধ্যে সারিয়েছেন বোঝা যায়। বেশ ভালোই বাড়ি। বাগানেও আছে অনেক জিনিস। 4টে বড় বড় বোম্বাই আমের গাছ থেকে প্রতি বছর বেশ কিছু ফল আসে। এছাড়া জাম, জামরুল, ডাব, নারকেল, মানে ফল ফুলুরি বলতে যা বোঝায় তাই। জ্যাঠাইমা অনেক বাড়িয়েছেন সম্পত্তি। আগে আগে লোক ধরে ফল ফুলুরি বড় বড় ঝুড়ি করে ওদের পাঠাতেন। তা ওরা তাদের 2 টাকাও কোনোদিন দেয়নি, কিংবা খেতেও দেয়নি। জ্যাঠাইমাও পরে আর ওদিকে যেতেন না। থাকা খাওয়া
গাছগাছরা তোয়াজ করা সেসব কম নয়। ট্যাক্স খাজনা তাকেই বইতে হতো। কেন তাদের ফলগুলি দেবেন? ঠাকুরবাবু এতদিনে সব বুঝলেন। আফসোস হলো বই কি। কলকাতায় এসে বললেন, গিনি গিনি, এতদিন তো অনেক দেখলে, এখন চলো, ওখানে বেশ আরামে থাকবে, শান্তিতে থাকবে। হ্যাঁ, তা নয়, মেজ ছেলের বিয়ে আসছে, বাচ্চা দুটো নাতনি, তাছাড়া ধরোগে কি কম ঝামেলা? আর আমি ওখানে জঙ্গলের মধ্যে বসে শ্যালের ডাক শুনব। ঠাকুরবাবু আর কিছু বললেন না। পরের দিনই নিঃসঙ্গে চলে গেলেন। গ্রামের গাছপালা, গ্রামের ঘরবাড়িতে ক্রমশ যেন মোহগ্রস্ত হয়ে পড়লেন ঠাকুরবাবু। চুল আর কাটেন না, দাড়ি কামান না। 1 বছরের মধ্যেই তাঁর দাড়িতে গিট দেওয়ার অবস্থা হয়েছে। মাথাতেও যেন ইচ্ছে করেই জট পাকিয়েছেন। এতে বরং ভালোই হলো, গ্রামে নাম হয়ে গেল সাধু বাবা। ভোর থেকে সারাদিনই খাটেন, তার মধ্যে দুপুরে নিজেই রান্না করে খান। যে মেয়ে ছেলেটি জ্যাঠাইমার আমলে এ বাড়িতে কাজকর্ম করত সেই বহাল আছে। সেই তার বাড়ি থেকে দুধ এনে দেয়, ভালো দুধ। সকালে একটু খান, আর রাত্রে খই দুধ খান। ফলটল থাকলে তাও খান। সুখেই আছেন ঠাকুরবাবু। নিজের চেষ্টায় কাঠ জেলে রাঁধেন, সেই মেয়ে ছেলেটিই জোগাড় দেয়। আধবয়সী মেয়ে ছেলে না, সেসব আকর্ষণ ঠাকুরবাবুর নেই, তারও নেই। বরং ঠাকুরবাবুর মনে হয় সে একটু বেশি গম্ভীর। যাই হোক, ছ্যাবলা নয় বলেই ওর ভালো লাগে। বছর 3 কাটার পর ঠাকুরবাবু একটু ক্লান্তি বোধ করেন। দুপুরে ঘুরে এসে রান্না করতে ইচ্ছে করে না। কোনো দিন শুধু ভাত আর দুধ খান, কিংবা কোনো দিন শুধুই চিড়ে আনিয়ে খান। দেখে শুনে কাজের লোকটি একদিন মুখ ফুটে বলল, বাবু, আপনাকে তো বাবা বলি, আমি ভালো সদ্গোত্রের মেয়ে। আমি যদি তরকারিগুলো রেঁধে দিই, আপনি শুধু ভাতটা ফুটিয়ে নেবেন, আপত্তি করবেন না বাবু? বেঁচে গেলেন ঠাকুরবাবু, সাগ্রহী অনুমতি দিলেন। কাজের লোকটির নাম ভেমর। গোড়ায় গোড়ায় ঠাকুরবাবু বুঝতে পারতেন না, পরে বুঝলেন ওর নাম আসলে ভ্রমর। ভ্রমরের একটি মেয়ে আছে, বেশ ভালো, ভদ্র, কিছু নাকি লেখাপড়াও করেছে, আর লেখাপড়াতেও ভালো। ভ্রমরের একটি ছেলেও ছিল, সে কিছুই করত না। কিছুদিন আগে মায়ের টাকার বাক্স ভেঙে নিয়ে পালিয়ে গেছে। ভ্রমর কত খাটে সেটা লক্ষ্য করেন ঠাকুরবাবু। বলতে গেলে সমস্ত সংসারটাই ধরে আছে, এমনকি গাছগাছরার কাজও কিছু করতে হয়। ঠাকুরবাবু ওর কাজ দেখে নিজের থেকেই মাইনে বাড়িয়ে দিয়েছেন, এখন 200 দিচ্ছেন। ভ্রমর ওকে খুব শ্রদ্ধা করেন। ক্রমে বয়স আরও বাড়ল ঠাকুরবাবুর। একদিন তিনি ভ্রমরকে বললেন, তুই আমার মেয়ের মতো, তুই ভাত রাত যা হয় রেঁধে দিস, বরং ওই এক পাকে করে নে, আমার নাতনিও খাবে। ভ্রমর বাঁচল, ঠাকুরবাবুও। ছেলেদের মতিগতি দেখে, সবচেয়ে স্ত্রীর ব্যাপার দেখে বাড়িতে আর চিঠিপত্র দেন না। আম 1 ঝুড়ি ছাড়া বাকি সব ফল বিক্রি করে দেন। ইদানিং ফুল গাছেরও চাষ করেন, সব বিক্রি করে টাকা জমেছে। একদিন বসে বসে হিসাব করেন। অবশ্যই নিজের কাছে বেশি টাকা রাখেন না। কাছেই একটা ব্যাংকের ব্রাঞ্চ হয়েছে, মধ্যে মধ্যে সেখানে টাকা জমা দিয়ে আসেন। আগে অত বোঝেননি, যখন বুঝলেন হাত পা কাঁপছে, তখন একদিন ভ্রমরকে বললেন, চ আমার সঙ্গে একটু, চাবি টাবি নিয়ে নাতনিও চল, আমার একটু কাজ আছে। নাতনি অর্থাৎ
ভ্রমরের মেয়ে। আগে ওর দিকে অত চাইতেন না, এখন দেখেন, ভালো করে দেখেন, কে যেন লাবণ্য নাম দিয়েছিল, সেটা লাবণীতে পরিণত হয়েছে। রংটা খুব ফর্সা নয়, কিন্তু চেহারার জৌলুস আছে, ছিপছিপে অথচ ওরই মধ্যে গোলগাল গঠন, মুখখানিতে দীপ্তি আছে। বেশ মেয়েটা, বেশি কথা বলে না, দাদুর কাছে এসে দাঁড়ায় মাথা হেঁট করে। তবে ইদানিং তিনি হাসি মস্করা করেন বলে সেও হাসি মস্করা করে। ব্যাংকে হেঁটে যেতে পারলেন না, ভ্রমরকে বললেন, এখানে তো গাড়ি চলে, আজকাল রিক্সাও হয়েছে, তবে তবে আমি বেশি চাউর করতে চাই না, তুই একটা গরুর গাড়ি নিয়ে আনতে পারিস? পারি, মানে চাষের কাজ করে, আবার দরকার হলে গাড়িও চালায়, তা আপনি সে গরুর গাড়ি করে যেতে পারবেন? খুব খুব, ছোটবেলায় দেশের বাড়িতে মানুষ তো, খুব পারব। ভ্রমর জানেন উনি গরুর গাড়িতে বেশিক্ষণ বসে থাকতে পারবেন না, তাই কিছু খড় বিছিয়ে চাদর পেতে দিলে। ঠাকুরবাবু বললেন, সত্যি তুই ঠিক গিন্নি, আমার গিন্নিটি তোর করের তুল্য নয়। ব্যাংকে গিয়ে ম্যানেজারের সঙ্গে আড়ালে বসে কথাবার্তা সেরে ভ্রমরকে ডাকলেন। বললেন, ভ্রমর, লাবণীকে নিয়ে আয়। তখনও অত বোঝেনি ভ্রমর। এইবার দেখলে ওখানে যেসব টাকা জমেছে তার থেকে বেশ মোটা অংশ, 15,000 টাকা, ভ্রমরকে লিখে দিলেন। বললেন, লাবণীর সঙ্গে তোর নাম জুড়ে দিচ্ছি, হঠাৎ তোর কিছু হলে টাকাটার হদিশ পাবে না। ভ্রমর তো অবাক, শুধু লাবণী বললে, এই ঠিক সাচ্চা মানুষ, খাটুনির মূল্য বুঝেছে। এরপর আর বেশি দিন থাকলেন না ঠাকুরবাবু। ভেতরে ভেতরে বুঝেছিলেন তার ডাক পড়েছে। একদিন ইষ্টনাম করতে করতেই চলে গেলেন, বলতে গেলে সজ্ঞানে। দু তিনজনকে ডেকে খবর দিয়ে কলকাতার বাড়িতে পাঠালো ভ্রমর। শুনল গিন্নি পঙ্গু হয়ে পড়েছেন, তাঁর আসার শক্তি নেই। বড় ছেলে আপিসের কাজে লন্ডনে গেছে, মাস 5 থাকার কথা। মেজ ছেলে স্ত্রী আসতে পারবেন না, একটা মেয়ে হয়েছিল, আবার অনেক পরে একটা ছেলে বা মেয়ে আসছে। মেজ ছেলে এলো অফিস থেকে ছুটি নিয়ে। ছোট ছেলে সুরেশ কিছুই করে না, কেবল বন্ধুদের সঙ্গে রাজা উজির মারে। সে আর দ্বিরুক্তি করল না, খবর পেয়েই চলে এলো। দাহ হলো, সাদা কাপড় এনে পরল। তবে আগের মতো অত নিষ্ঠা তো এখন আশা করে না কেউ। ভালো সাদা ধুতি এবং ভালো চাদর, এও আজকাল হয়ে ওঠে না। ততপর কি করা উচিত, কেমনভাবে কেটে পড়বে, এইটাই মেজ ছেলের চিন্তা। তবে তার ইন্ধনের জোগাড় দিল ভ্রমর। একটা দলিল তৈরি ছিল, ভ্রমর এনে ওদের হাতে দিয়ে বললে, উনি এই বাড়ি সম্পত্তি ছোট ছেলে সুরেশকে দিয়েছেন, বলেছেন ছোট ছেলেটা কিছুই হবে না, আর অন্য ছেলেরা তো এ রাস্তা মারাবে না, সুরেশই যদি পারে এতেই তার জীবন কেটে যাবে। মেজ ছেলে বললে, তা ভালো, খুব ভালো, তবে আর চিন্তাটা কি, আমাদের তো কিছুই করতে হবে না, আমরা তোর পছন্দর ছেলে নই। আমি চললুম, যাও কিছু করে শুদ্ধ হব, আমি চললুম। সুরেশ
আকুলভাবে বলল, না মেজদা, যেও না, আমি তো কিছুই জানি না, কি করব? বাধা দিয়ে মেজদা বললেন, এরা জানে, এ তো সবই জানে দেখছি। মনে হয় বাবার এখানকার গিন্নি। ভালো ভালো, সবই ভালো। চলে গেল মেজ ছেলে বেশ টিটকিরি দিতে দিতে। তবে ভ্রমর সত্যি হাল ধরল, বলল, কিছু করতে হবে না ছোটদা, শ্রাদ্ধ শান্তির টাকা উনি রেখেই গিয়েছেন। কোন পুরোহিত ওর পছন্দ তাও ভুলে গেছেন। শ্রাদ্ধ ছাড়াও 7-8 হাজার টাকা রেখে গেছেন। বলেছেন ছেলেটা যদি চালিয়ে যায়, এখানে বাস করে, ওর আর কোনো অসুবিধে হবে না। তবু হয়তো সুরেশ অসহায় ভাবত। ভ্রমর সুকৌশলে এমন ব্যবস্থা করল, অতি নির্বিঘ্নেই শ্রাদ্ধ শান্তি চুকে গেল। এর মধ্যে অনেক হিতাকাঙ্ক্ষী এসেছিলেন কিছু হাতাবার চেষ্টায়। ভ্রমরের জন্য তাও পারল না। এসব চুকে গেলে নিজেকে সুরেশ একটু অসহায় ভেবেছিল। কলকাতার আড্ডা, রাজা উজির মারা, থিয়েটার, সিনেমা, এর একটা মোহ আছে বই কি। উসকুস করছিল একবার ঘুরে আসবে বলে, ছুতো খুঁজছিল। সত্যি কলকাতার বাড়ি তো আর একেবারে ছেড়ে দেওয়া যায় না, সেটা তো বজায় দিতে হবে। যাব ভাবছে, চোখে পড়ল ভ্রমরের মেয়ে লাবণী। আগে ঝঞ্ঝাটের মধ্যে কোনো দিকে দেখেনি। লাবণীও এদিকে আসেনি প্রয়োজন ছাড়া। আসতে হলো ভ্রমর গাছপালার তদারকি করতে গিয়ে পা মচকে গেল বলে। সুরেশ অবশ্য আগে গিয়েই ভ্রমরকে ধরে এনে ঘরে শুইয়ে দিয়েছিল। এখানে মাস 2 থেকে মানুষটার ওপর শ্রদ্ধা বেশ একটু এসেছিল। ভ্রমরকে শুইয়ে দিয়ে ওদের বাড়ি থেকে তার লাবণীকে ডাকতে গেল। এলো লাবণী। এর আগে একে এমনভাবে দেখেনি সুরেশ। না, কালো নয়, তবে রংটা খুব দেখার মতোও নয়, কিন্তু সমস্ত চেহারাটা দেখার মতোই। ছিপছিপে চেহারা, অথচ হাত পা বেশ একটু গোলালো, হাড় বার করা নয়। চলনের ভঙ্গি যেন মোহ নিয়ে আসে। সবচেয়ে যেটা সুন্দর সেটা ওর চোখ। চোখ যেন কেমন মোহ সৃষ্টি হয়, দুদণ্ড চেয়ে থাকতে ইচ্ছে করে। লাবণী এসে মাকে ভালো করে শুইয়ে দিল। কর্তাকে সর্বক্ষণ দেখাশুনো করতে হতো বলে এখানে ওর একটা ঘর বরাদ্দ করেছিলেন কর্তা, সেখানেই থাকে। লাবণী নিজেদের বাড়িতে একা থাকে, তবে সে অত ভয় ডর করত না। কি যে একটা ওর আছে, ওর ধারণা কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। সুরেশের আর কলকাতায় যাওয়া হলো না, ইচ্ছেও নেই। শুধু দেখবে লাবণীকে, চোখ ভরে দেখবে, এই তার ইচ্ছা। সে আর থাকতে পারে না। ভ্রমরকে বলে, আমি যদি, মানে যদি এখানে জীবন কাটাতে হয়, একটা ঘর বাঁধতে তো চাই। তা লাবণীকে দেবে? ও মা, ছি ছি, এখনো যে কালা সবুজ কাটেনি। না না, এখন কেন? মানে মানে তোমরা পছন্দ করবে কিনা, মানে, বলে থেমে যায়। ভ্রমর তো এই চায়, এমন সাহেবী মেজাজের মেয়ে কার হাতে দেবে, সেই তো তার চিন্তা। তবে ভয় হয়, মেয়ে যেরকম একরকম। সুরেশ একদিন ইতস্তত করে বাগানে কাজ করতে করতে বলল, লাবণী, আমাকে বিয়ে করবে? না, অতি সংক্ষিপ্তভাবে বলে কাজ করে। না মানে, আমাকে পছন্দ নয়? আমি বিয়ে করব না। কেন? সে আমি বলতে পারবো না।
আর কথা বলতে দিল না লাবণী, একেবারে নিজেদের ঘরে চলে গেল। সুরেশ যেন আরো অস্থির হয়ে পড়ল। কাজের জন্যে লাবণীকে আসতে হয়। সে যে পাশ কাটায় সুরেশ বোঝে, চটেও যায়। সে এমন কি একেবারে বিচ্ছিরি দেখতে। নেশা ভাঙও করে না, সিগারেট খেত, তাও এখানে ভালো সিগারেট পাওয়া যায় না বলে ছেড়ে দিয়েছে। শেষে বলেই ফেলল, লাবণী, আমি কি খুব খারাপ? আমাকে একেবারে ভালো লাগে না? জানি না, বলে চলে যেতে যেতে বলল, দেখুন, আমি এখন বিয়ে করব না, করবার অবস্থাও নেই। আপনি এ কথা তুলবেন না, নইলে এখানে কাজ বন্ধ করতে হবে। এমন রূঢ় ভাষা কেন? সুরেশ একটু চটে গেল। না, এদিকে আর যাবে না। কিন্তু বেশি দিন নিষ্প্রিয় থাকতে পারল না। কি আছে মেয়েটার? সব ফেলে শুধু ওর চিন্তায় প্রবল হয়ে ওঠে। আবারও একদিন গাছপালা তদারকির সময় পাশে এসে দাঁড়ালো সুরেশ। বলল, লাবণী, লাবণী, আমি এসব যদি ঘর বাড়ি তোমাকে দিই, আমি তোমার চাকর হয়ে থাকবো। দেখুন, এসব কথা আসছেই না। আমি বিয়ে করব না। যদি মনে কোনোদিন আসে, তখন এসব ভাবব। কি করবে ভেবে পায় না সুরেশ। একদিন ভ্রমরের 2 হাত ধরে বলল, তুমি ওকে একটু বলে দেখো না, আমি তো সবই ওকে দিতে চাইছি। বলতে বলতে থেমে যায়। কি বললে হবে তা যেন থই পায় না। ভ্রমর বলে, দেখুন, ও মেয়ে বড় বেয়ারা। আমি ওকে অনেকবার বলেছি, তা বলে কি, এসব আমি জানি না। এখন হুড়মুড় করে এসে পড়েছে, তারপর ফেলে চলে যাবে। তারপর বলে ভ্রমর, এই তো আর মাস 3 বাকি আছে, বাপের 1 বছরের ছ্যাদ্যটা সেরে নিন। শ্রাদ্ধ শান্তি সেরে এসে আর ভ্রমরকে কিছু বলল না। একদিন একেবারে কাকে ধরে একখানা দলিল রেজিস্ট্রি করে এনে লাবণীর হাতে দিয়ে বলল, সমস্ত তোমার, আমি শুধু তোমার চাকর হয়ে থাকব, তবু দয়া হবে না? একটু চুপ করে থেকে লাবণী দলিলটা ছিঁড়ে কুচিয়ে ফেলে দিয়ে নীরবে চলে গেল অন্য কাজে। আঘাতটা এবার সত্যি লাগলো সুরেশের। কথাটা ভ্রমরের কানে গেল। ছেঁড়া কাগজগুলো দেখল এবং সেও গিয়ে লাবণীকে তিরস্কার করল। লাবণী বেশ মাথা উঁচু করেই বলল, অত টাকা দেখায় কেন? কত সম্পত্তি, ওর যে অত টাকা দেখায়? বলতে বলতে অন্য কাজে চলে গেল। অন্য পুরুষ হলে ক্রুদ্ধ হতো, ওদিকে আর মারাতো না। কিন্তু সুরেশ তা পারল না। মা বাপের ছোট ছেলে, সংসারের ব্যাপারে কিছুই জানতো না। বন্ধু বান্ধব নিয়ে হইচই করে কাটিয়েছে, কিন্তু সেখানেও আঘাত পেয়েছে বই কি। বন্ধুরা একে একে অন্য কাজে লেগেছে, কারো চাকরি হয়েছে, কেউ ব্যবসা করছে। সেই সময়ই বাবা মারা গেছেন। তারপর এই তার প্রথম প্রেম। বন্ধুরা সব যখন প্রেম করত, সুরেশ তখন কত হাসি তামাশা করেছে। নিজেও ও পথে যায়নি। কেন যায়নি তাও ও জানে না। সেই জন্যই বোধহয় এত আঘাত লাগলো। একরকম ঝিয়েরা, তাদের এত দম্ভ। চলে যাওয়াই উচিত ছিল, কিন্তু সুরেশ তা পারল না। একেবারে যেন পাথরের মতো হয়ে গেল। ওর ঘরের মধ্যে দিনরাত চুপ করে বসে থাকে। খেতে দিতে গেলে খায়, তবে সে নামমাত্র। জল খাবারও খায় না। ভ্রমর এসে ধরে, একটু মুখে দাও,
বাকি পড়ে থাক, গুম হয়ে থাকে ঘন্টার পর ঘন্টা, মাথা হেঁট করে। শরীরটা যে 7-8 দিন এমন খারাপ হয়ে যেতে পারে তা লাবণী বোঝেনি। সেদিন ভোমর ডেকে বললে, তুই কি তাহলে সত্যি ওকে মেরে ফেলবি? আমাকে যে তার আগে তাহলে জলে ডুবতে হয়। ওই বাবু আমার হাতে সব দিয়ে গেছে, আমি নিমক হারামি করব? মনের মধ্যে একটু অনুশোচনা যে হয়নি লাবণীর তা নয়, তবে তার শরীর যে এতটা ভেঙে গেছে এই 7-8টা দিন তা ভাবেনি। সে অনেকক্ষণ চুপ করে থেকে দুমদুম করে রান্নাঘর থেকে জল খাবার নিয়ে ঢুকল। ঘরে এসে বললে, এবার আমাকে জব্দ করেছ, আমি ঘাট মেনে নিচ্ছি, এখন কিছু খাও দেখিনি। তার এই সামান্য কটা কথাতেই যে সুরেশের চোখ জলে ভরে যাবে তা ভাবেনি লাবণ্যী। ও কি, ছি ছি, মেয়ে ছেলের মতো কাঁদতে হবে না, খাও বলছি, সব খেতে হবে, নাকি আমি খাইয়ে দেব? আত্মসমর্পণ করল লাবণী। সুরেশ 2-4 দিনে একটু সুস্থ হয়ে উঠে বলল, আমি একজনের সঙ্গে কথা বলেছি, রেজিস্ট্রি করে দেবে, তারপর বিয়ের ব্যবস্থা তোমার মা যা বলবে তাই হবে। একটু হাসল লাবণী। রেজিস্ট্রি করতে হবে না, বিয়েতে যা মা করতে চায় করুক। যদি কোনো দিন আমাকে ফেলে চলে যাও, মামলা করব না, নিজেই তোমার পথ থেকে সরে যাব। মা, সে কি? সুরেশও হাসল। সেটা তুমি বেশ বুঝেছ, আমি তোমার পায়েই দাসখত লিখে দিয়েছি যে। শেষ হলো মোহন বেঙ্গলি টেলসের আজকের নিবেদন ফাঁদ। রচনা গজেন্দ্র কুমার মিত্র।